আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে সাক্ষ্য আইন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ফৌজদারি কার্যবিধি আইন নিয়ে আলোচনায় ছিলাম। তো আপনাদের সবার সুবিধার্থে আজকে আমরা সাক্ষ্য আইন নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে সাক্ষ্য আইনের 3টা আলোচনায় আমরা ছিলাম। চেষ্টা করব তার ধারাবাহিকতায় আজকে শুরু করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে সাথে থাকার জন্য। তো আমরা দেখি সাক্ষ্য আইন যখন আমরা শুরু করি, প্রত্যেকেরই কিউরিসিটি, প্রথমে আমরা শুরু করি স্বীকৃতি, স্বীকারোক্তি, এরপর আমরা যাই মৃত্যুকালীন জবানবন্দি। এবং পরীক্ষা পদ্ধতির আলোকে মৃত্যুকালীন জবানবন্দি কি, মৃত্যুকালীন জবানবন্দি কে গ্রহণ করতে পারেন, মৃত্যুকালীন জবানবন্দি কিভাবে গ্রহণ করা হয়, এবং মৃত্যুকালীন জবানবন্দিতে কি কি লক্ষণীয় বিষয়, প্রত্যেকটা বিষয় আমাদের খুবই ইম্পর্টেন্ট, যাহা পরীক্ষায় প্রায়শই আসে এবং এটা আমাদের জন্য কমন একটা সাবজেক্ট। তো ধন্যবাদ। আমরা চেষ্টা করব আজকের আলোচনার মাধ্যমে মৃত্যুকালীন জবানবন্দির বিষয়ে একটু ক্লিয়ার হওয়া। এছাড়াও আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে আগাবো। তো গত ক্লাস পর্যন্ত আমরা 31 ধারা পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে 32 ধারা থেকে শুরু করব। তো প্রথমে একটু বলে নিই, আপনারা যারা আছেন কাইন্ডলি কোথা থেকে দেখতেছেন একটু সেটা বলবেন, আর যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন। পাশাপাশি আপনারা যদি আমার ভয়েস লাউড অ্যান্ড ক্লিয়ার না হয় সেটাও বলবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও বলবেন। ধন্যবাদ। আমরা একটু দেখি মৃত্যুকালীন জবানবন্দি। প্রত্যেকে আমরা জানি যে 32-এর 1 ধারায় 32-এর সাবসেকশন আছে 8টা। আমরা প্রত্যেকে শুধু 32-এর 1 নিয়ে আলোচনায় থাকি যে 32-এর 1 মৃত্যুকালীন জবানবন্দি। এছাড়াও উক্ত ধারায় আরও 8টা বিষয় উল্লেখ আছে, 7টা বিষয় উল্লেখ আছে, অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি সহ 8টা সাবসেকশন রয়েছে। এখন আমরা দেখব মৃত্যুকালীন জবানবন্দিটা কি। প্রথমে যদি আমরা সহজ ভাষায় জানি যে মৃত্যুর পূর্বে বা মৃত্যু হতে পারে এমন কোনো সময় মৃত্যুর কোলে পতিত হয়ে কেউ যদি ফৌজদারি মামলার বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিবৃতি প্রদান করে, তাহলে সেটাকে আমরা মৃত্যুকালীন জবানবন্দি বলে পরিগণিত করি। যাহা আমরা বলেছিলাম যে প্রত্যেকটা আইন যখন পড়ব পাশাপাশি পিআরবিটা জেনে নিব। তো আমরা দেখি মৃত্যুকালীন জবানবন্দি যখন উল্লেখ করি অবশ্যই পিআরবি হচ্ছে 266 বিধি। যেখানে মৃত্যুকালীন জবানবন্দির বিষয়ে জানবো, জবানবন্দির বিষয়ে আলোকপাত করব, সেখানে অবশ্যই আমরা পিআরবি 266 নিয়ে আলোচনা করব। এখন দেখি মৃত্যুকালীন জবানবন্দি কে কে গ্রহণ করতে পারেন। আমরা দেখি এই সাক্ষ্য আইন অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করতে পারেন প্রথমত পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, এছাড়াও গ্রামের গণ্যমান্য যে ব্যক্তি, অর্থাৎ যার সামনে মৃত্যুর কোলে পতিত হবে তখন অন্য কেউ উপস্থিত থাকুক আর না থাকুক, যিনি উপস্থিত থাকবেন তিনি মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করতে ক্ষমতাবান। এখন আমরা দেখি একটু বইয়ের ভাষায় যাই, আমরা দেখতে পাবো যে সকল সাক্ষীকে বা যে সকল লোককে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি, এই 32 থেকে 39 ধারা পর্যন্ত একটা চ্যাপ্টার। সেখানে আমরা দেখতে পাই যে সকল লোককে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি। প্রশ্ন আসলো কি কি ধরনের সাক্ষ্য তলব করা যায় না। আমরা একটু খেয়াল করি কি কি ধরনের সাক্ষীকে তলব করা যায় না। আমরা যদি উত্তর খেয়াল করে দেখতে পাই যে সকল সাক্ষীর মৃত্যু হয়েছে, যে সকল সাক্ষী নিখোঁজ,
যে সকল সাক্ষী সাক্ষ্য প্রদানে অক্ষম আর সাক্ষীকে হাজির করতে ব্যয় সাপেক্ষ যদি হয়, সেক্ষেত্রে তারা উক্ত সাক্ষীরও সাক্ষ্য গ্রহণ করা যায় না বা তাকে তলব করা যায় না। তাহলে আমরা 4টা বিষয় পেলাম যে মৃত্যু হলে, নিখোঁজ হলে, অসমর্থ হলে অথবা তাকে যদি আনা নেওয়ার উপর ব্যয় সাপেক্ষ হয়, তাহলে এই 4টা সাক্ষীকে তলব করা যায় না। পাশাপাশি আমরা জানব 32 ধারা অনুযায়ী কত শ্রেণীর সাক্ষ্য বা কত শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য তার অনুপস্থিতিতে। আমরা দেখি 4 শ্রেণীর লোকের সাক্ষ্য আদালতে তার অনুপস্থিতিতে গ্রহণযোগ্য, অর্থাৎ যে ব্যক্তি যার মৃত্যু হয়েছে, যিনি নিখোঁজ, যিনি সাক্ষ্য প্রদানে অক্ষম, আর যাকে উপস্থিত করা বা উপস্থাপন করা সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ, তাদেরকে বা উল্লেখিত শ্রেণীর ব্যক্তিদ্বয়ের সাক্ষ্য পরবর্তীতে আদালতে গ্রহণযোগ্য। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম, যে সকল লোককে বা সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না। আবার দেখতে পাই 4 শ্রেণীর ব্যক্তি, 32 ধারার বিবেচ্য বিষয় হলো 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য পরবর্তীতে তিনি অনুপস্থিত থাকলেও তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হয়। মৃত, নিখোঁজ, সাক্ষ্য প্রদানে অক্ষম অথবা যাকে উপস্থিত করা ব্যয় সাপেক্ষ, তাদের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হয় এই 32 ধারা অনুযায়ী। এখন আমরা দেখব মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে গ্রহণকালীন কি কি বিষয় খেয়াল রাখতে হবে। স্পষ্টতই আমরা দেখি মৃত্যুকালীন জবানবন্দি যখন লিপিবদ্ধ করেন, তাহলে অবশ্যই প্রথমে তাকে ঘটনার স্থল, ঘটনার বিবরণ, সাক্ষী, অবশ্যই 2 জন উপস্থিত সাক্ষী থাকতে হবে। সাক্ষীদের উপস্থিতিতে এই মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করতে হয়। আর স্পেসিফিকলি আমরা দেখব যে সাক্ষ্য প্রদানের পর, এই মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর যিনি জবানবন্দি প্রদান করেছেন তার স্বাক্ষর অথবা তার টিপসই, প্রস্তুতকারী যিনি অফিসার তার স্বাক্ষর বা টিপসই, এছাড়া আমরা দেখতে পাই সাক্ষীগণের স্বাক্ষর, টিপসই, এই বিষয়গুলো স্পষ্টত উল্লেখ থাকতে হয় মৃত্যুকালীন জবানবন্দিতে। যেহেতু ইহা আমরা দেখি ফৌজদারি মামলায় অতীব গুরুত্বপূর্ণ। ফৌজদারি মামলায় আদালতে সাক্ষ্য হিসাবে অতীব গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে কি পেলাম যে মৃত্যুকালীন জবানবন্দিটা কি, এই জবানবন্দি কে কে লিপিবদ্ধ করতে পারেন, এই জবানবন্দি কখন লিপিবদ্ধ করা হয়, এই জবানবন্দি প্রদানের পর এই জবানবন্দি প্রদান কি কি পদ্ধতিতে এই জবানবন্দি গ্রহণ করতে হয়। এখন আমরা দেখব 32-এর 1 ধারা অনুযায়ী এই যে মৃত্যুকালীন জবানবন্দি পড়লাম, মৃত্যুকালীন জবানবন্দি পড়ার পর আমরা দেখি যে 32, ইতিপূর্বে বলেছিলাম যে 32-এ ক্লোজ আছে 8টা। আমরা হয়তো অনেকেই এতগুলো ক্লোজ পড়ি না, কিন্তু এরপর আমাদের জানা দরকার শুধুমাত্র কেউ মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করলো তাহাই আদালতে যেমন গ্রহণযোগ্য, ঠিক তেমনি আমরা দেখতে পাবো পরবর্তীতে আরো 7টা স্টেপ রয়েছে, 7টা সাবসেকশন রয়েছে। তো সেই সাবসেকশন অনুযায়ী আমরা জানবো এখন যে কি কি বিষয়ে এই 32 ধারায় আলোকপাত করা হয়েছে। আমরা দেখি কেউ শুধু মৃত্যুকালীন সময় তার মৃত্যুর সম্পর্কে বা আদালতের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করলো বা বিবৃতি প্রদান করলো, তাহা যেমন আদালতে প্রাসঙ্গিক, ঠিক তেমনি 32-এর 2 ধারা অনুযায়ী কেউ এমন কোনো ব্যক্তি যার ইতিমধ্যে মৃত্যু ঘটেছে, যিনি ইতিমধ্যে নিখোঁজ, যিনি ইতিমধ্যেই বিদেশে গমন করেছেন, যাকে আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ, এমন ব্যক্তি যদি তার দৈনন্দিন যে কার্যাবলী, তার স্বাভাবিক কার্যের যে রীতিনীতি, পেশাগত কর্ম সম্পাদনকালে যদি তার এমন কোনো ডায়েরি থাকে যেখানে এমন কোনো বিষয় তিনি লিপিবদ্ধ করেছেন যা পরবর্তী মামলায় গ্রহণযোগ্য হতে পারে বা পরবর্তী মামলায় উল্লেখিত ডায়েরিতে লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক হতে পারে। কেমন? কোনো ব্যক্তি কোনো এক সময় ব্যবসায়িক কাজে অথবা তার সরকারি কোনো কাজে চট্টগ্রাম গমন করেছিলেন, সে বিষয়টা প্রমাণ করার জন্য যদিও তিনি নাই, কিন্তু তার ডায়েরিতে যে লিখে গিয়েছিলেন যে গত এত তারিখে আমি চট্টগ্রাম গমন করি এবং এ বিষয়ে
আলোকপাত করি কোনো জনৈক ব্যক্তির সহিত। যদিও তিনি যখন লিখে যান তখন বিবেচ্য বিষয় ছিল না, কিন্তু বর্তমানে তিনি না থাকায় তার অবর্তমানে তার ডায়েরিতে লিখে যাওয়া বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা 32-2 ধারায় কি পেলাম, যে স্বাভাবিক কার্যের রীতিনীতি স্বরূপ, স্বাভাবিক কার্যের রীতিনীতি স্বরূপ অথবা সরকারি কর্ম সম্পাদনকালে তার ডায়েরিতে লিপিবদ্ধ বিষয়সমূহ পরবর্তীতে আদালতে গ্রহণযোগ্য হয়। তাহলে একে পাইলাম 32-1 সেকশনে পাইলাম মৃত্যুকালীন জবানবন্দি, আর 2 সেকশনে পেলাম যে স্বাভাবিক কার্যের রীতিনীতি স্বরূপ তার ডায়েরিতে কোনো ব্যক্তি যদি তার ডায়েরিতে এমন কিছু লিখে যায় যা পরবর্তীতে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সহিত সম্পর্কিত হয়ে যায়, তাহা আদালতে প্রাসঙ্গিক। এখন আমরা যাব 32-3 ধারায়। 32-3 ধারায় আমরা দেখি এমন কোনো বিবৃতি যাহা মালিকানা স্বার্থের পরিপন্থী, মালিকানা স্বার্থের পরিপন্থী অথবা উক্ত স্বার্থ যদি প্রকৃতই সত্য হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা বা ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা গৃহীত হতে পারে। ফৌজদারি মামলা হতে পারে এমন কোনো বিবৃতি যিনি দিয়েছেন, বর্তমানে তিনি নাই, কিন্তু তার লিখিত তিনি যে ডায়েরিতে লিখে গেছেন সেই ডায়েরিটা পরবর্তী সময় আদালতে প্রাসঙ্গিক হয়ে পড়ে। অর্থাৎ পাওনা সম্পর্কে যদি কেউ লিখে যায় যে আমি তার কাছে এত টাকা পাই বা তিনি আমার নিকট থেকে এত টাকা নিয়েছেন কিন্তু অদ্যাবধি দেন নাই। অনেকে কিন্তু ব্যক্তিগত ডায়েরি মেনটেন করে। আমরা যদিও জানি যে মৃত্যুকালীন জবানবন্দি মৃত্যুর সময় তিনি তা যা বলে যাবেন আদালতের বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে, তাহা যেমন প্রাসঙ্গিক, ঠিক সেম এই যে ধারাগুলো আমরা বলতেছি যে 32-2-3 এভাবে 8 পর্যন্ত কিন্তু আছে। আমরা একটু আলোচনায় জানি শুধু জানার জন্য যে যদি কোনো বিষয় পরীক্ষাতে চলে আসে আমরা যেন উপস্থাপন করতে পারি। তাহলে 2 পেলাম যে স্বাভাবিক কার্যের রীতিনীতি স্বরূপ তিনি যা লিখে যাবেন তার ডায়েরিতে তাহা আদালতে প্রাসঙ্গিক। ঠিক তেমনই 3 আমরা পেলাম 32-3 যে স্বার্থ বিরোধী আর্থিক স্বার্থ সংশ্লেষ যেখানে রয়েছে, মালিকানা বা আর্থিক স্বার্থ সংশ্লেষ যাহা যদি প্রকৃতই সত্য হয়ে থাকে তাহলে যার সহিত এই আর্থিক স্বার্থ সংশ্লেষ তার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা হতে পারে। আমরা যেমন দেখি যে কাউকে যদি কেউ খাজনা আদায়ের জন্য, এটা যদিও আমাদের পূর্বের বিষয় এই জন্য খাজনার কথা বলা আছে, কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে তিনি বাড়ির ভাড়া উঠাবেন, ভাড়াটিয়াদের ভাড়া উঠাবেন। আমি বাড়ির মালিক, আমি কেয়ারটেকারকে বলে গেলাম যে তিনি এই বাড়ির ভাড়া উঠিয়ে আমার পরিবারকে দিবেন, কিন্তু এক সময় আমি নাই, কিন্তু তিনি টাকা পয়সা উঠালো ঠিক, কিন্তু আমার পরিবারকে দিল না। এখন আমার পরিবার যখন কোনো একদিন জানবে যে আমার ডায়েরিতে আমি লিখে গেছি যে কলিমুদ্দিন নামক ব্যক্তি আমার ঢাকাস্থ যে বাড়ি সে বাড়ির ভাড়া তিনি উঠাবেন এবং আমার পরিবারকে দেবেন বা দেওয়ার কথা, এই বিষয়ে যখন আমি লিখে যাব, আমি যদিও না থাকি কিন্তু আমার ডায়েরিতে কখনো যদি আমার পরিবারের লোক দেখে যে এই বাড়ির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে কিন্তু অদ্যাবধি তিনি টাকা পয়সা আমাকে দেন নাই, এই যে বিষয়টা পরবর্তীতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে যে তিনি এতদিন পর্যন্ত টাকা গ্রহণ করলো কিন্তু আমাকে দেয় নাই। এই বিষয়গুলো হচ্ছে যদিও তিনি যখন লিখছেন তখন ভবিষ্যতের কথা চিন্তা করেন নাই, তার দৈনন্দিন কাজ হিসাবে তিনি এগুলো লিখে গেছেন যারা ডায়েরি মেনটেন করেন। এখন আমরা যাব 32-4 ধারায়। গণপ্রকৃতিমূলক বিষয়ে যদি কেউ বিবৃতি প্রদান করে থাকে, গণপ্রকৃতিমূলক বিষয়। এখন আমরা দেখি 32-4 ধারায় গ্রাম প্রধান যারা থাকেন বা গ্রাম পুলিশ যারা থাকেন গ্রামের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানেন। যে বিষয়টা জনপ্রকৃতিমূলক বা গণপ্রকৃতিমূলক সে বিষয়ে তিনি যখন কোনো বক্তব্য প্রদান করবেন বা বিবৃতি প্রদান করবেন এই বিষয়টা আদালতে গ্রহণযোগ্য হবে। যেমন জনসাধারণের ব্যবহৃত রাস্তা, কোনো এক সময় জনসাধারণ রাস্তা ব্যবহার করেছেন কিন্তু সময়ের তাগিদে জনবহুল হওয়ায় সেই রাস্তাটা এখন ব্যক্তিগতভাবে ইউজ করা হয়। তাহলে তিনি যে পূর্বে লিখে গেছেন তার বিবৃতিতে, তার ডায়েরিতে, বা তিনি যখন কর্ম সম্পাদন করতেন যে এই রাস্তাটা
জনসাধারণের ব্যবহার্য রাস্তা। তাহলে তিনি যে বিবৃতিটা দিয়েছেন বা তিনি যেই তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন, এটা হচ্ছে গণপ্রকৃতিমূলক, যাহা কোনো ব্যক্তি বিশেষণ নয়, জনগণের। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই 32-4 ধারা অনুযায়ী তিনি যে গণপ্রকৃতিমূলক বিষয়গুলো লিখে গেছেন, তাহাও কোনো একদিন ওই রাস্তা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহা প্রমাণ করার জন্য এই গ্রাম প্রধানের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা প্রথমে কি পেলাম? 32-1 ধারা অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি। এরপরে পেলাম 32-2 ধারা অনুযায়ী স্বাভাবিক কার্যের রীতিনীতি অথবা সরকারি কর্ম সম্পাদনকালে যে বিবৃতিগুলো লিখেছেন তাও আদালতে প্রাসঙ্গিক হয়। এছাড়া আমরা পেলাম 32-3 ধারা অনুযায়ী এমন কোনো বিষয় যাহা আর্থিক সংশ্লেষ রয়েছে এবং পরবর্তীকালে সত্যতা পাওয়া গেলে তাহা আদালতে উক্ত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা রুজু করা যায়। এরপর আমরা পেলাম 32-4 ধারা অনুযায়ী গণপ্রকৃতিমূলক বিষয়ে যদি কেউ কোনো বিবৃতি প্রদান করে থাকে তাহাও আদালতে গ্রহণযোগ্য হবে। তাহলে এই হচ্ছে 32-4। এখন আমরা যাব 32-5 ধারা অনুযায়ী। 32-5 ধারায় প্রত্যেকটা বিষয় দেখবেন, যদিও আমরা ইতিপূর্বে এই ধারাগুলো পড়ি নাই, কিন্তু বর্তমান পরীক্ষা পদ্ধতিতে শুধুমাত্র আমরা মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে আছি। এছাড়াও এই 32 ধারায় আরো কতগুলো বিষয় আছে, পরীক্ষাতে যদি আসে আমরা অনেকে হয়তো ক্লিয়ারলি আনসার করতে পারবো না। এই জন্য বিষয়গুলো জানা দরকার, যে কোথায় কি রয়েছে, কোথায় কি আছে, সেগুলো যেন আমরা কম হোক বেশি হোক জানি, পরীক্ষাতে আসলে মোটামুটি একটা আনসার করে আসতে পারি। যে 32 ধারায়ও মৃত্যুকালীন জবানবন্দি ছাড়াও আরো অনেকগুলো বিষয় আলোকপাত করা আছে। এখন আমরা দেখব 32-5 ধারায় কি আছে। যে বিবৃতিতে ব্যক্তিদের মধ্যে রক্তের বৈবাহিক বা দত্তক সম্পর্কে অস্তিত্বের প্রকাশ পায়, যেই বিবৃতিতে কোনো ব্যক্তিদের মধ্যে রক্তের বৈবাহিক বা দত্তক সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে প্রকাশ পায়, অর্থাৎ কোনো শিশুকে তার পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠল, এক্ষেত্রে কোনো এক ব্যক্তি যাকে ধৃত হলো, ওই ধৃত ব্যক্তি বলতেছেন যে আমি যখন 10 বছর পূর্বে এই এলাকায় আসি তখন আমি দেখি যে এই শিশুটি তার পরিবারে জন্মগ্রহণ করেছিল। যে তার মৌখিক যে বিবৃতি, সেই বিবৃতিটা আদালতে প্রাসঙ্গিক হবে, যেহেতু এই বিবৃতির মাধ্যমে কারো রক্তের সম্পর্ক প্রস্ফুটিত হয়। তাহলে আমরা কি পেলাম? যে কারো বিবৃতির মাধ্যমে যদি রক্তের সম্পর্ক প্রস্ফুটিত হয় বা পরিগণিত হয় বা প্রমাণিত হয়, ইহাও আদালতে প্রাসঙ্গিক হবে, যাহা বলা আছে 32-5 ধারায়। এখন আমরা দেখব 32-6 ধারায় কোনো মৃত ব্যক্তির বিবৃতি, যিনি মারা গেছেন, তার বিবৃতির মাধ্যমে যদি রক্তের বা বৈবাহিক বা দত্তক সম্পর্কে অস্তিত্ব প্রকাশ পায়। 32-5 হচ্ছে কোন জীবিত ব্যক্তির বিবৃতি রক্তের সম্পর্ক, বৈবাহিক বা দত্তক সম্পর্কে প্রকাশ পাবে। আর 32-6 ধারায় হচ্ছে মৃত ব্যক্তির বিবৃতি, যাহা রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক অথবা দত্তক সম্পর্কে প্রকাশ পাবে। তাহলে আমরা দেখতে পাই 32-6 ধারা অনুযায়ী একটা উদাহরণ দেখি। আমরা যারা আইন নিয়ে আলোচনা করি, আমরা দেখতে পাবো হাসপাতালে যখন কোনো একটা শিশু জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে ডাক্তার অথবা নার্স যদি ডায়েরি মেনটেন নাও করে, তার সরকারি যে কর্ম সম্পাদন প্রক্রিয়া, সেখানেও তিনি উল্লেখ করেন যে গত এত তারিখে এই এলাকার এই নামক ব্যক্তির সন্তান প্রসব হয়েছে। তাহলে তিনি যে তার ডায়েরিতে বা তার যে সরকারি কর্ম সম্পাদনকালে তার দায়িত্ব পালনের বিষয়টা ডায়েরিতে লিখে গেছেন। এখন দেখা গেল তিনি জীবিত নাই, নার্স বা ডাক্তার মারা গেছেন, কিন্তু কারো পিতৃত্ব নিয়ে, কারো দাম্পত্য জীবন নিয়ে, যেটা বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, দত্তক, বাচ্চা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দত্তক দিয়ে থাকি। এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য যখন কোনো নার্স বা হাসপাতালের মতামত প্রয়োজন হয়, সেই মতামতের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই নার্স যে তার সরকারি কর্ম সম্পাদনকালে যে ডায়েরি লিখে গেছেন, অথবা
তারা যে রেজিস্টার মেনটেন করেন, ওই রেজিস্টারে যে বিষয়টা লিখে গিয়েছিলেন তা এক সময় ওই পিতৃত্ব নির্ধারণে প্রমাণক হিসাবে স্বীকৃত হবে বা প্রমাণক হিসাবে গ্রহণযোগ্য হবে আদালতে। ধন্যবাদ মাহফুজুল ভাই। আমরা 32-এর একটি আরো আলোচনা করব একটু। তাহলে আমরা 6 ধারায় কি পেলাম, যে কোনো মৃত ব্যক্তির বিবৃতি যাহা আদালতে প্রাসঙ্গিক হবে, যদিও উহা মৃত্যুকালীন জবানবন্দি নয়, তথাপিও মৃত ব্যক্তি যিনি মারা গেছেন, যিনি নিখোঁজ হয়েছেন, যিনি সাক্ষ্য প্রদানে অক্ষম, তার বিবৃতিও আদালতে প্রাসঙ্গিক হয়, যাহা আমরা ইতিপূর্বে ধারাগুলোতে আলোচনা করেছি। এখন আমরা যাব 32-এর 7 ধারায়, কারবার সম্পর্কিত বিষয়। কোনো একটা স্পেসিফিক বিষয়, যেমন ব্যবসা সম্পর্কিত বিষয় আদালতে প্রমাণ করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা দেখি ওই ব্যবসায় নিয়োজিত অন্যান্য ব্যক্তিদ্বয়ও তারা অনেক ক্ষেত্রে দেখবেন টালি খাতা ইউজ করে। সে খাতায় দৈনন্দিন যে বাজার দর, সে বাজার দরটা উল্লেখ করা থাকে। তো কোনো একদিন এই ব্যবসা সম্পর্কে, ব্যবসায় রীতিনীতি সম্পর্কে প্রশ্ন উঠল। সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তার টালি খাতা বা তার যে রেজিস্টার, সেই রেজিস্টারে যে বিষয়গুলো উল্লেখ করে গেছেন, সেই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে, যা বলা আছে 32-এর 7 ধারায়। আর আমরা সর্বশেষ দেখব 32-এর 8 ধারা অনুযায়ী এমন কোনো চিত্রাঙ্কন, এমন কোনো বিবৃতি যাহা একাধিক বা অধিক সংখ্যক লোকের মাধ্যমে বা কিছু সংখ্যক লোকের বিবৃতির মাধ্যমে প্রমাণ হয়ে থাকে। অর্থাৎ কোনো দোকানের জানালায় প্রকাশিত ব্যঙ্গচিত্র যাহা কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে প্রকাশিত হয়। আমি যদিও বলতেছি আমার দোকানের যে ব্যঙ্গচিত্র আমি অঙ্কন করেছি তাহা কারো উদ্দেশ্যমূলকভাবে নয়, কারো উদ্দেশ্যে নয়, তথাপিও যারা দেখতেছেন তারাই বলতেছেন যে বিষয়টা খারাপ, এটা তো কলিমউদ্দিনকে ইঙ্গিত করে করা হয়েছে। তাহলে একাধিক ব্যক্তি কর্তৃক যদি প্রকাশ হয় যে তার ব্যক্তকৃত এই ব্যঙ্গচিত্র সুনির্দিষ্ট কলিমউদ্দিনের প্রসঙ্গে করা হয়েছে, তাহলে একাধিক ব্যক্তির মাধ্যমে যে বিষয়টা পরিগণিত হয়, প্রস্ফুটিত হয়, যে বিষয়টা প্রকাশিত হয়, তাহাও আদালতে প্রাসঙ্গিক হয়। তাহলে আমরা একটু সামারাইজ করি, ছোট করে দেখি কি কি বলছে, বিষয়গুলো একটু আমরা জেনে নিব। যদিও একটু বোরিং ফিল হবে আপনাদের যে এতগুলো বিষয় তো আমরা কখনো পড়ি নাই, আসলেই কিন্তু আমরা পড়ি নাই, কিন্তু এরপরও জানা দরকার। বর্তমান পরীক্ষা পদ্ধতি অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি ব্যতীত কোনো কিছু যদি আসে, তাহলে আমরা হয়তো একটু কঠিন হবে উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা কি পেলাম একটু দেখি, যে 32-এর 1 ধারায় মৃত্যুকালীন জবানবন্দির কথা বলা আছে। 32-এর 2 ধারায় স্বাভাবিক কার্যের রীতিনীতি স্বরূপ তার ডায়েরিতে যে বিষয়গুলো লেখা হয় সেগুলো আদালতে প্রাসঙ্গিক। 32-এর 3 ধারা অনুযায়ী আমরা দেখতে পাই এমন কোনো বিবৃতি যাহা আর্থিক স্বার্থ সংশ্লেষ পরবর্তীতে প্রকাশিত হলে বা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা যায়। এছাড়া আমরা দেখতে পাই 32-এর, ধন্যবাদ বলবো আবার আসতেছি আমরা, 32-এর 4 ধারায় গণপ্রকৃতিমূলক বিষয়ে যদি কেউ বিবৃতি প্রদান করে তাহাও আদালতে প্রাসঙ্গিক হয়। 32-এর 5 ধারায় এমন কোনো বিবৃতি যা ব্যক্তিদের মধ্যে বৈবাহিক বিষয়, এছাড়া দেখতে পাই রক্তের সম্পর্ক, দত্তক এ বিষয়ে প্রকাশ পায়। আর 32-এর 6 ধারায় আমরা দেখতে পাই মৃত ব্যক্তির বিবৃতি যাহার মাধ্যমে রক্তের সম্পর্ক, বৈবাহিক বিষয় অথবা দত্তক প্রকাশ পায়। আর 32-এর 7 ধারায় আমরা দেখতে পাই কারবার সম্পর্কিত, অর্থাৎ অত্র আইনের 13 ধারায় যে 13 ক ধারায় স্পষ্ট উল্লেখ করা আছে কারবার সম্পর্কিত কোনো বিবৃতি যাহা পরবর্তীতে এই ব্যবসা সম্পর্কিত কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে প্রমাণিত করে। এই হচ্ছে 32-এর 7। আর 32-এর 8 ধারায় আমরা দেখতে পেলাম এমন বিবৃতি যা কিছু সংখ্যক লোকের মাধ্যমে প্রদত্ত হয়ে থাকে, কিছু সংখ্যক লোকের মাধ্যমে প্রদত্ত হয়ে থাকে। তো আমরা বিষয়গুলো একটু জেনে নিলাম। জানার উদ্দেশ্য হলো এই, আমরা যেন পরবর্তীতে বিষয়গুলো যখন আসবে আমরা কিছু না কিছু আলোকপাত করতে পারি। যদি সম্ভব হয় এই ভিডিওটা আপনার শেয়ার করে রাখবেন, তাহলে ছোট হোক বড় হোক আর বেশি হোক আপনাদের আশা করি কাজে লাগবে। তো আমরা দেখি
যে এই 32-এর এক ধারায়, যেটা আমাদের মূল বিবেচ্য বিষয়, মৃত্যুকালীন জবানবন্দির কতগুলো স্টেপ আমরা পেলাম। প্রথমে আমরা দেখব যে সকল লোককে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না। কোন সকল লোককে, প্রশ্ন যদি আসে, কি ধরনের সাক্ষীকে তলব করা যায় না? যে সকল সাক্ষীর মৃত্যু হয়েছে, যে সকল সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, যে সকল সাক্ষী সাক্ষ্য প্রদানে অক্ষম, আর যে সকল সাক্ষীকে সাক্ষী হিসেবে আহ্বান করা ব্যয় সাপেক্ষ বা সময় সাপেক্ষ। এখন আমরা জানি যে এই 4 শ্রেণীর ব্যক্তিকে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না। আমরা দেখব 32 ধারা অনুযায়ী প্রশ্ন আসতে পারে যে কত শ্রেণীর ব্যক্তিকে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না। আমরা কি পেলাম? 4 শ্রেণীর ব্যক্তিকে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না। আর আমরা দেখি তাদেরকে যেমন আহ্বান করা যায় না, এই মৃত্যুকালীন জবানবন্দি যার আপনি গ্রহণ করবেন, এই মৃত্যুকালীন জবানবন্দি কখন গ্রহণ করা হয়? তো আমরা দেখতে পাই মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণের বিষয়টা মৃত্যুর কোলে পতিত হওয়াকালীন তিনি যে বিষয়ে আলোকপাত করবেন, যে ফৌজদারি আদালতের বিচার্য বিষয়কে প্রাসঙ্গিক বিষয়ে যে বিবৃতি প্রদান করবেন, ঠিক তখনই এই বিষয়টা গ্রহণ করা হবে। আপনি চাইলেই এই বিবৃতি দেওয়ার সুযোগ নাই, অবশ্যই মৃত্যুর কোলে পতিত হয়ে তারপর এই বিবৃতি প্রদান করতে হবে। আমরা একটু দেখি, একটু উদাহরণস্বরূপ দেখি বিষয়টা, যে মৃত্যুকালীন জবানবন্দি একটু ক্লিয়ার হই আমি কিন্তু ইতিপূর্বেও বলেছিলাম, আপনারা হয়তো জানেন কিনা, আমি একটু চেষ্টা করি যে এই বিষয়টাই দেখি না কেন, চলাফেরা, আমি কোথাও যাচ্ছি, কোথাও কিছু দেখতেছি, ইভেন কোনো সিনেমা দেখতেছি, প্রত্যেকটা থেকে আমরা চেষ্টা করি আইনটা কিভাবে জেনে নেওয়ার জন্য। আপনারা যদি হাসবেন, একটা বিষয় একটু খেয়াল করেন, আমরা যখন বিভিন্ন মুভি দেখি, বাংলা সিনেমা দেখি, বিশেষ করে বাংলা সিনেমায় বিষয়গুলো একটু বেশি হয়। যেমন সিনেমার যে সর্বশেষ অংশ আমরা দেখতে পাই নায়িকার যে বাবা থাকে তিনি খুব নিষ্ঠুর প্রকৃতির থাকে, অথবা অনেক ক্ষেত্রে ক্রিমিনাল টাইপ থাকে। তো শেষাংশে তো গোলাগুলির মাধ্যমে তার মৃত্যু ঘটে। তিনি কিন্তু মৃত্যুর পূর্বে বলে যায় যে আমি তো সারা জীবন আসলে খারাপ কাজ করছি, তো আমি খারাপ কাজ করার পাশাপাশি আমার সাথে কিন্তু সলিমুদ্দিন রহিমউদ্দিনও ছিল। আমি মৃত্যুর পূর্বে বলে যেতে চাই যে আমি যেমন শাস্তি পেয়েছি, ঠিক তেমনি তারাও যেন শাস্তি পায়। তো তিনি যে বলে গেলেন যে আমি কাউকে হত্যা করেছি, আমার পাশাপাশি আরো 2 জন ছিল, এই যে বিবৃতিগুলোকেই আমরা মৃত্যুকালীন জবানবন্দি বলে পরিগণিত করি। তাহলে আমরা কি পেলাম? তিনি মারা যাচ্ছেন, মৃত্যুর কোলে পতিত হয়েছেন, ঠিক ওই অবস্থায় যে বিবৃতি প্রদান করে তাই হচ্ছে মৃত্যুকালীন বিবৃতি বা মৃত্যুকালীন জবানবন্দি। এখন আমরা দেখি আরেকটা বিষয় দেখবো, যে তিনি মারা যাবেন এই অবস্থায় যে বিবৃতি প্রদান করেছেন তাহা যেমন আদালতে প্রাসঙ্গিক, ঠিক সেম অনেক ক্ষেত্রে আবার দেখবেন এই সিনেমার প্রাক্কালেই ওই ব্যক্তি আবার হাসপাতালে নেওয়ার পর বেঁচে যায়। আমরা চেষ্টা করব যে তিনি মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করেছেন ঠিক, এখন যখন তিনি আবার বেঁচে গেলেন তখন তার ওই জবানবন্দি আদালতে কি হিসাবে প্রাসঙ্গিক হবে, একটু সহজসাধ্য ভাষা। তাহলে যে তিনি মৃত্যুকালীন জবানবন্দি দিলেন, জবানবন্দি দেওয়ার পর বেঁচে গেলেন, প্রাকৃতিক নিয়মেই হোক তিনি বেঁচে গেলেন, তাহলে তার ওই জবানবন্দি কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে পরিগণিত হবে না। তাহলে আমরা দেখি যে এই মৃত্যুকালীন জবানবন্দি কি হিসাবে পরিগণিত হবে। এই রোজার দিন বিদায় আমরা একটু রাতের বেলায় এই আলোচনার দিকে আসলাম। রোজার দিনের জন্য আমরা রাতের বেলায় আলোচনায় আসলাম, যে অনেক ক্ষেত্রে কথা বলতে বলতে একটু হয়, যে পানি খাওয়ার প্রয়োজন হয়, যার কারণে এই সময়টা আপনাদেরকে বিরক্ত করা চাচ্ছিলাম যে এই দুপুর বেলায় নেই। তো ধন্যবাদ। আমরা এখন দেখতে পাবো যে এই মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর তিনি যখন বেঁচে যাবেন, তিনি যখন বেঁচে গেলেন, হ্যাঁ আলামিন বন্ধু ধন্যবাদ, আমি আবার বলবো বিষয়গুলো যাওয়ার আগে।
তো মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর তিনি যখন বেঁচে যাবেন তখন তার জবানবন্দি আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে পরিগণিত হবে না, তখন সেটা হয়ে যাবে শুধুমাত্র মৌখিক জবানবন্দি। এখন আমরা দেখব এই যে মৌখিক জবানবন্দি হলো, ফৌজদারি কার্যবিধি আইনের 161 এবং 162 ধারা ইহা আদালতে প্রাসঙ্গিক হবে। শুধুমাত্র তার প্রদানকৃত বিবৃতি সাক্ষ্য আইনের 145 পূর্ববর্তী বিবৃতির বৈপরীত্য প্রদর্শনের জন্য, আর সাক্ষ্য আইনের 157 পূর্ববর্তী বিবৃতির সমর্থনের জন্য আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা কি পেলাম? মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর তিনি যদি বেঁচে যায় তাহলে তার উক্ত জবানবন্দি হবে মৌখিক স্বীকৃতি, অনলি মৌখিক স্বীকৃতি, যা মৌখিক জবানবন্দি হিসেবে পরিগণিত, পরবর্তীতে আদালতে 145 এবং 157 ধারায় প্রাসঙ্গিক হবে। এখন আমরা এই মৃত্যুকালীন জবানবন্দি এতক্ষণ আলোচনা করলাম, আমরা যাব এখন 33 ধারায়, অত্র আইনের 33 ধারায় যাব। আমরা 33 ধারায় দেখব মূল বিবেচ্য বিষয় কি। কোনো সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, অর্থাৎ আমি যে সাক্ষ্য প্রদান করলাম সেই সাক্ষ্যটা পরবর্তী মামলায় আদালতে গ্রহণযোগ্য হবে। তো এই 33 ধারার শর্ত হয়েছে 3টা। এভরিবডি প্লিজ অ্যাটেনশন মি। আমরা জানতে হবে যে এই 33 ধারায় আমি যে পূর্বে বিবৃতি বা স্বীকারোক্তি অথবা সাক্ষ্য প্রদান করেছি সেই সাক্ষ্যটা পরবর্তী মামলায় কখন গ্রহণযোগ্য হবে, কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, আর এই সাক্ষ্যগুলো গ্রহণযোগ্য হওয়ার পেছনে শর্ত কয়টা আমরা দেখতে পাবো। সাক্ষ্য আইনের 33 ধারা অনুযায়ী বা 33 ধারায় পূর্বে প্রদানকৃত জবানবন্দি পরবর্তী মামলায় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে 3টা শর্তে। প্রথম শর্ত, অবশ্যই পূর্ববর্তী মামলাটি বর্তমান মামলার পক্ষদ্বয়ের মধ্যে হতে হবে। পূর্ববর্তী যে মামলাটা হয়েছে সে মামলাটা যাদের মধ্যে হয়েছিল পরবর্তী মামলাটা ঠিক একই পক্ষদ্বয়ের মধ্যে হতে হবে, এর হচ্ছে প্রথম শর্ত। পূর্ববর্তী মামলায় সাক্ষীদের জেরা করার পর্যাপ্ত সুযোগ দেওয়া থাকবে, দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ততে আমরা দেখতে পাই পূর্ববর্তী যে মামলা রয়েছে সেই মামলার বিচার্য বিষয় এবং বর্তমান মামলার পূর্ববর্তী মামলার যে প্রতিপক্ষ একই প্রতিপক্ষ হবে বর্তমান মামলায়, অর্থাৎ একই পক্ষদ্বয়ের মধ্যে হইতে হবে, বিচার্য বিষয় হইতে হবে একই, এবং পূর্ববর্তী মামলায় জেরা করার সুযোগ থাকতে হবে। এই হচ্ছে 33 ধারায় পূর্ববর্তী সাক্ষ্য গ্রহণের উপরে শর্তসমূহ। তাহলে আমরা যদি আলোচনায় যাই যে সাক্ষ্য আইনের 33 ধারার শর্ত আলোচনা করুন। তো 33 ধারার শর্ত হচ্ছে 3টা। কি পেলাম? যে অবশ্যই একই পক্ষদ্বয়ের মধ্যে হতে হবে, বিচার্য বিষয় একই হইতে হবে, আর অবশ্যই জেরা করার পর্যাপ্ত সুযোগ দিতে হবে। এখন আমরা জানবো এই যে 33 ধারার বিষয় কত শ্রেণীর ব্যক্তিদ্বয়ের সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে। আমরা দেখতে পাই এই 33 ধারা অনুযায়ী 4 শ্রেণীর, 32 ধারায় যে 4 শ্রেণীর কথা বলেছি ওই 4 শ্রেণীর ব্যক্তিদের সাক্ষ্যেই এই 33 ধারা গ্রহণযোগ্য হবে। কি? যিনি মৃত্যুবরণ করেছেন, যিনি নিখোঁজ হয়েছেন, যাকে হাজির করা ব্যয় সাপেক্ষ, আর যিনি সাক্ষ্য প্রদানে অক্ষম, এই 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য 3টা শর্তে আদালতে প্রাসঙ্গিক হবে। কেউ যদি হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায় অথবা বিদেশে অবস্থান থাকে, তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য কিনা প্রশ্ন আসতে পারে।
যে ব্যক্তি নিখোঁজ হয়ে গেল, যে ব্যক্তি মারা গেল, যে ব্যক্তিকে আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ, তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য কিনা বা কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য, এমন কোনো প্রশ্ন যদি আসে তাহলে আমরা স্পষ্টত উল্লেখ করতে হবে সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক এবং 33 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। মৃত, নিখোঁজ, অক্ষম এবং বিদেশে অবস্থানরত ব্যক্তির সাক্ষ্য আদালতে কোন কোন ক্ষেত্রে গ্রহণীয়, তাহলে আমরা 32 ধারার ক্ষেত্রে হবে যিনি সাক্ষ্য প্রদানের পর গত হলেন অথবা সাক্ষ্য এমন কোনো বিবৃতি লিখে গেছেন যা পরবর্তী মামলায় বিচার্য বিষয় হিসেবে প্রাসঙ্গিক হয়। তাহলে 32 ধারা অনুযায়ী যেমন প্রাসঙ্গিক, ঠিক সেম 33 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে যদি উল্লেখিত বিষয় একই পক্ষদ্বয়ের মধ্যে হয়, বিচার্য বিষয় একই থাকে এবং জেরা করার মতো পর্যাপ্ত সুযোগ দেয়া থাকে। তাহলে আমরা স্পষ্টতই উল্লেখ করব যে ব্যক্তির মৃত, যে ব্যক্তির নিখোঁজ, যে ব্যক্তি বিদেশে অবস্থানরত, যে ব্যক্তি বিদেশে অবস্থানরত, যাকে আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ, তাদের সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে। রেজওয়ান ভাই, আপনি যদিও উল্লেখ করেছেন যে যাকে বিরুদ্ধ পক্ষ আটক রেখেছে, এটা আসলে কোনো শ্রেণীর মধ্যে পড়ে না, মূলত প্রকার হচ্ছে 4টা। আমরা মূল বইয়ের ভাষায় দেখবো। এভরিবডি প্লিজ অ্যাটেনশন মি। আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি আপনাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আমরা ভাষ্য যে বিষয়গুলো একটু দেখি, ভাষ্যটা কিন্তু ভাষা, এক একজনের ভাষা, ভাষ্যটা অনেকজনে অনেকভাবে লিখছে। তো আমরা স্পেসিফিকলি ওই ভাষ্যর উপরে নির্ভর না হই। ভাষ্যটা হচ্ছে একটা ধারা বোঝার জন্য, একটা ধারা বোঝার জন্য যে একটা ধারার মধ্যে স্পষ্টত কি উল্লেখ করেছে। আমরা অনেকে হয়তো আইন সম্পর্কে এতটা ক্লিয়ার না, এই জন্য আমরা ভাষ্য আলোচনা করি, কিন্তু মূল বইয়ে কি কি উল্লেখ করছে আমরা মূল বইটা ফলো করব, আমরা মূল বইটা ফলো করব। ধন্যবাদ। তো এই সেই মূল বইয়ের আলোকে আমরা দেখতে পাই 32 এবং 33 ধারায় শ্রেণী হচ্ছে 4টা। আবার একটু ক্লিয়ার হন প্লিজ এভরিবডি। 32 এবং 33 ধারায় 4 শ্রেণীর ব্যক্তিদের সাক্ষ্য পরবর্তীতে আদালতে গ্রহণযোগ্য হয়। কি কি? মৃত, নিখোঁজ, অক্ষম এবং এমন কোনো সাক্ষী যাকে আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ বা সময় সাপেক্ষ। এই 4 শ্রেণীর ব্যক্তি, আর এই 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে 33 ধারা অনুযায়ী 3টা শর্তে। অবশ্যই একই পক্ষদের মধ্যে হতে হবে, অবশ্যই জেরা করার পূর্ণ সুযোগ থাকতে হবে, অবশ্যই বিচার্য বিষয় একই হতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বত্রিশ এবং 33 ধারার বিষয়। এখন আমরা 32 ধারা এবং 33 ধারার বিষয়টা একটু ক্লিয়ার হইতে পারি কিনা ছোট্ট করে দেখি। 32 এবং 33 দুইটার ক্ষেত্রে কিন্তু বলা আছে পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। তো 32 ধারার ক্ষেত্রে কি, 33 ধারার ক্ষেত্রে কি, ছোট্ট করে আমরা জানি। 32 ধারার ক্ষেত্রে হচ্ছে পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে তাহার স্বাভাবিক বৈশিষ্ট্য এবং পরবর্তীতে ঘটিত বিষয়াবলীর উপর নির্ভরশীল। 32 ধারাটা হচ্ছে প্রদানকৃত জবানবন্দি পরবর্তীতে প্রাসঙ্গিক হবে, তবে ওই বিবৃতির বৈশিষ্ট্য এবং প্রকৃতির উপর নির্ভর করে। এ হচ্ছে 32 ধারার বিষয়। এরপর আমরা দেখব 33 ধারার বিষয়টা হচ্ছে অবশ্যই পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় বিচার্য হবে, তবে তবে এখানে বিচার্য হবে ঠিক তখন যখন একই পক্ষদের মধ্যে হতে হবে, যখন জেরা করার সুযোগ থাকবে, যখন বিচার্য বিষয় একই হবে। তাহলে আমরা কি পেলাম? 32 ধারায় পূর্ববর্তী সাক্ষ্য গ্রহণীয় হবে বৈশিষ্ট্য বা প্রকৃতির উপর, বা পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটতে পারে তার উপর। আর 33 ধারায় হচ্ছে একই পক্ষদের মধ্যে হতে হবে। এ হচ্ছে আমাদের 32-33 ধারার পার্থক্য। মূলত 32 ধারা এবং 33 ধারা দুইটার মধ্যে 4 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ আছে। এই জন্য আমাদের একটু হেজিটেটেড যে আমরা কি করব। তো মাহফুজুল ভাই, আপনি বলেছেন যে আসলে প্রশ্ন আসতে পারে কিনা। ভাষ্য থেকে স্পেসিফিকলি প্রশ্ন আসবে না, ভাষ্য থেকে স্পেসিফিকলি প্রশ্ন আসবে না। অবশ্যই মেইন বই থেকে প্রশ্ন আসবে। ভাষ্যটা হচ্ছে আমরা যারা অনেকেই আছেন বিশেষজ্ঞ ব্যক্তি তারাই ভাষ্যগুলো লিখেন, আমরা মূল বই দেখব, অবশ্যই অন্য কিছু আলোকপাত করব না। হ্যাঁ বন্ধু,
মূল বইয়ে আছে যে অন্য কেউ যদি আটক রাখে সেটাও কিন্তু একটা তাকে সাক্ষী হাজির করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, অথবা সাক্ষী হাজির করা যাচ্ছে না। আমরা কখন জানবো যে তাকে আটক রাখা হয়েছে? তো বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আমাদের মূল বইয়ে যেহেতু 4টা শ্রেণীর কথা বলছে, আমরা ওই 4 শ্রেণীতেই যাব, অন্য কিছুতে যাব না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো এখন আমরা পেলাম কি 32-33 ধারা গেলাম, একটু ক্লিয়ার হইলাম। এখন আমরা যাব 34 ধারায়। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক হয়। তো হিসাবের খাতাটা কি? আমরা যখন অত্র আইনের 74 এবং 75 ধারা পড়ব, 74 এবং 75 ধারা পড়ব, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সরকারি দলিল কাকে বলে আর বেসরকারি দলিল কাকে বলে। তো এই 34-35 বোঝার আগে আমরা 74-75টা একটু ছোট করে জেনে নিতে হবে। সেই জন্য আমরা দেখি 74 ধারায় যেমন বলা আছে সরকারি দলিল আবার 2 শ্রেণীর। কি কি দলিলকে সরকারি দলিল হিসেবে আখ্যায়িত করা হয়, যাহা 74 ধারায় বলা আছে। এরপর আমরা 75 ধারায় দেখি যে সরকারি দলিল ব্যতীত বাকি যত দলিল আছে সেগুলোকে বেসরকারি দলিল হিসাবে পরিগণিত করা হয়। তাহলে এই যে বেসরকারি দলিল বা ব্যক্তিগত দলিল, সেই দলিলের কথাই 34 ধারায় বলা আছে। কোনো ব্যক্তি তার হিসাবের খাতায় যে বিষয়টা স্পষ্টত উল্লেখ করলো, সে বিষয়টা পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হতে হবে, মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যদি হয়ে থাকে। তো কেমন, আমরা একটু দেখি। রহিম কলিমুদ্দিনের বিরুদ্ধে 1000 টাকা পাওনা থাকার অভিযোগ উত্থাপন করলো। আমার বন্ধু নিবিড়, আমি তার কাছ থেকে কোনো এক সময় 1000 টাকা নিয়ে আসছি এজ এ ব্যক্তি হিসাবে। তো তিনি যে দোকানদার হিসাবে 1000 টাকা পাওনা রইল তার কাছে, তার এই 1000 টাকা না দেওয়ার ফলে তার বিরুদ্ধে মামলা করলো। সে সময় দেখা গেল যে আদালতে তিনি প্রত্যেকেই যারা ব্যবসা করেন খাতায় একটা টালি খাতা ইউজ করেন যে কে কখন কি বাকি নিল। আদালতে যখন এই ব্যক্তিগত যে টালি খাতাটা বা রেজিস্টার খাতা যেটা আদালতে উপস্থাপন করবে যে কোনো একদিন তিনি আমার কাছ থেকে এই টাকা ধার নেওয়াতে সে এই খাতায় লিখে রাখছে, এই খাতাটাও আদালতে প্রাসঙ্গিক হবে এই মামলা প্রমাণ করার জন্য। তাহলে ব্যক্তিগত হিসাবের খাতায় যিনি যা লিখে গেলেন সেই লেখাটাও পরবর্তীতে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় এই বিষয় নিয়ে, তাহা আদালতে প্রাসঙ্গিক হবে। ধন্যবাদ দুস্থ নিবিড়। তো আমরা কি পেলাম যে অত্র আইন অনুযায়ী সাক্ষ্য আইনের 34 ধারায় কেউ যদি ব্যক্তিগতভাবেও কোনো ডায়েরি লিপিবদ্ধ করে যান যা হিসাব সংশ্লিষ্ট, তাহাও পরবর্তীতে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয় আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে এই হচ্ছে 32 ধারায় যে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক হয়, যাহা পাশাপাশি আমরা লিখে রাখবো 34-75। কত? 34-75। আমরা যখন মোটরযান আইন পড়বো, মোটরযান আইনও দেখবেন যে একটা আইনের ধারার পাশাপাশি শাস্তির যে ধারাগুলো সেটা একসাথে আমরা পড়ি। তো ঠিক সেম এই সাক্ষ্য আইনের ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় আরও সামনে আসতেছি, দেখবেন ক্লিয়ার হবেন যে অবশ্যই কোন ধারায় কি বলছে, প্রাসঙ্গিকতা কোথায়, অনুমান কোথায়, সেই বিষয়গুলো আমরা একটু স্পেসিফিকলি জানার চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে। তো আমরা কি পেলাম যে 34 ধারা হচ্ছে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক হয় যখন ওই হিসাবটা আদালতে ফৌজদারি মামলায় রূপ নেয়। এখন আমরা দেখব 35 ধারায়, 35 ধারায় 74 ধারা আমরা পড়েছিলাম যে সরকারি দলিল। আমরা এই 35 ধারায় দেখতে পাবো সরকারি কর্মচারী তার কর্তব্য সম্পাদনকালে সরকারি দলিলে যে লিপিবদ্ধতা, যে বিষয়সমূহ লিপিবদ্ধ করেন, সরকারি কথোপকথন, সরকারি বিষয়সমূহ, তাহাও আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ যে আমি সরকারি কর্মকর্তা হিসাবে আমি আমার ডায়েরিতে সরকারি কর্ম সম্পাদনকালে যে বিষয়গুলো লিখে গেলাম, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে জিডি একটা সরকারি দলিল, সিডি একটা সরকারি দলিল, এফআইআর, এজাহার, প্রত্যেকটা বিষয় হচ্ছে সরকারি দলিল, যেহেতু বিষয়গুলো আমরা সরকারি কর্ম সম্পাদনকালেই নোট ডাউন করে থাকি। তাহলে ব্যক্তিগত বিষয় যেমন আদালতে প্রাসঙ্গিক হবে 34 ধারা অনুযায়ী,
হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক হবে, ঠিক সেম 35 ধারা অনুযায়ী আমরা দেখতে পাবো সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় এজ এ সরকারি কর্মকর্তা হিসাবে সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 35 ধারা অনুযায়ী। পাশাপাশি লিখে রাখবো 74 ধারা, যেহেতু সরকারি দলিল কাকে বলে, কত শ্রেণীর সরকারি দলিল হয় তা আমরা 74 ধারা অনুযায়ী জানতে পারি। এই জন্য যখন সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় আদালতে কখন প্রাসঙ্গিক হয়, অবশ্যই 35 ধারা উল্লেখ করব। অবশ্যই মাহফুজুল ভাই আমার ফোন নাম্বারটা আমি বলে দেব ক্লাস শেষে। দেখি তো এখন আমরা দেখি অত্র আইনের 34 ধারায় পেলাম সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়, বেসরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়। আর 35 ধারায় পেলাম সরকারি কর্ম সম্পাদনকারী যে সকল বিষয় লিপিবদ্ধ করি তা আদালতে প্রাসঙ্গিক হয়। এখন আমরা দেখি 36 ধারায়, 36 ধারার বিষয়টা যখন জানবো আমরা, পাশাপাশি আপনাদের হয়তো প্রত্যেকের মনে আছে যে আমরা এখন পড়তেছি কিন্তু প্রাসঙ্গিকতার চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। এই প্রাসঙ্গিকতার চ্যাপ্টারের পাশাপাশি আমরা জানবো এই বিষয়গুলোর সম্পর্কে আদালত অনুমান করতে পারে কত ধারায়। এখন আমরা দেখব মানচিত্র চার্ট পরিকল্পনায়, সরকারি কর্তৃত্বাধীনে মানচিত্র চার্ট পরিকল্পনায় প্রকাশিত বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক হয় 36 ধারা অনুযায়ী। সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা চার্ট আদালতে প্রাসঙ্গিক হয় 36 ধারা অনুযায়ী। অর্থাৎ আপনারা কাইন্ডলি একটু খেয়াল করেন, যারা আমরা মামলা তদন্ত করে থাকি, মামলা তদন্তকারী দেখবেন 600 টাকার অধিক কোনো ক্ষতিপূরণের মামলায় অবশ্যই আমরা খসড়া মানচিত্র অঙ্কন করি। এই খসড়া মানচিত্র আদালতে প্রাসঙ্গিক হয়। এই খসড়া মানচিত্র কখন আদালতে প্রাসঙ্গিক? 36 ধারা অনুযায়ী আমরা দেখতে পাই খসড়া মানচিত্র আদালতে প্রাসঙ্গিক হয়। তাহলে এই যে খসড়া মানচিত্র আদালতে প্রাসঙ্গিক হবে এইটা যেমন বলা আছে 36 ধারায়, ঠিক সেম আমরা দেখতে পাবো এই খসড়া মানচিত্রের পাশাপাশি যেমন প্রাসঙ্গিক তেমনি এই বিষয়ের উপর আদালত অনুমান করতে পারেন। এক্স্যাক্টলি আলামিন সরকার 273 PRV, ইয়েস। খসড়া মানচিত্র বা সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা চার্ট পরিকল্পনায় প্রকাশিত বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে যেমন 36 ধারায়, ঠিক সেম আমরা দেখতে পাবো সরকারি কর্তৃত্বাধীনে নকশা বা পরিকল্পনা সম্পর্কে আদালত অনুমান করতে পারে অত্র আইনের 83 ধারায়। অনুমান করতে পারে অত্র আইনের 83 ধারা। এখন আমরা প্রত্যেকেই একটা বিষয় খেয়াল করব, যখনই কোনো মানচিত্র অথবা চার্টের বিষয়ে পরীক্ষার হলে দেখার পরে মাথা গোলানো যাবে না, মাথায় প্যাচ লাগানো যাবে না। আমরা ক্লিয়ারলি জানবো যে এখানে কি আমার কাছে প্রাসঙ্গিকতা চাইছে নাকি অনুমান সম্পর্কে জানতে চাইছে। যদি বলা হয় যে সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা চার্টের প্রাসঙ্গিকতা আলোচনা করুন, তাহলে আমরা উল্লেখ করব সাক্ষ্য আইনের 36 ধারা অনুযায়ী তা আদালতে প্রাসঙ্গিক। আর যদি আমার কাছে চেয়ে থাকে যে সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে আদালত কখন কিভাবে অনুমান করতে পারেন, তাহলে আমরা আলোচনায় যাব অত্র আইনের 83 ধারায়। অত্র আইনের 83 ধারায়। আবার আরেকটা বিষয় আমরা একটু দেখতে পাই, পুস্তক মানচিত্র চার্ট এই বিষয়ে আদালত অনুমান করতে পারে অত্র আইনের 87 ধারায়। তাহলে আমরা 36 ধারা পড়ার পাশাপাশি কতগুলো ধারা পড়তে হবে? 36, 83, 87। 36 ধারায় হচ্ছে সামগ্রিক প্রাসঙ্গিকতা, আর 83 হচ্ছে আংশিক অনুমান, আর 87 হচ্ছে আংশিক অনুমান। মনে থাকবে প্রত্যেকটা হচ্ছে মানচিত্র চার্ট পত্রিকায় প্রকাশিত বা পরিকল্পনায় প্রকাশিত বিবৃতি সমূহ আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা যেহেতু পড়তেছি এখন প্রাসঙ্গিকতার চ্যাপ্টার, আমরা প্রাসঙ্গিকতা নিয়ে থাকি। আমরা দেখতে পাই যে 36 ধারায় মানচিত্র চার্ট পরিকল্পনায় প্রকাশিত বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক হয় অত্র আইনের 36 ধারা অনুযায়ী। এখন আমরা যাব 37 ধারায়। আমরা দেখি কোনো আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য ধরন সম্পর্কে যখন
প্রকাশিত হয়ে থাকে বা বিবৃত হয়ে থাকে, কোনো আইন বা বিজ্ঞপ্তিতে গণপ্রকৃতিমূলক বিষয় যদি কোনো প্রকাশিত হয়ে থাকে তাও আদালতে প্রাসঙ্গিক হয়। অর্থাৎ গণপ্রকৃতিমূলক বিষয়ের অস্তিত্ব সম্পর্কে আদালতকে যখন অভিমতে উপনীত হতে হয়, গণপ্রকৃতিমূলক বিষয়ের উপর আদালতকে যখন সিদ্ধান্তে উপনীত হতে হয় তখন আদালত অবজার্ভ করে যে এ বিষয়ে কোনো আইন বা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে কিনা, গণপ্রকৃতিমূলক বিষয়। যেমন ধরেন কোনো এলাকার যেই স্পেসিফিক সরকারি যে রাস্তা থাকে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই সরকারি নকশায় রাস্তা উল্লেখ থাকে, এর একটা বিজ্ঞাপিত বিষয়। আবার স্পেসিফিকলি পেপার কাটিং হতে পারে। আবার আমরা দেখতে পাই বিজি প্রেসের মাধ্যমে বিজ্ঞাপিত হয়ে থাকে। তাহলে এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে যদি গণপ্রকৃতিমূলক বিষয় হয়, সে বিষয়গুলো আদালতে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই 37 ধারা অনুযায়ী প্রাসঙ্গিকতা পাওয়া যায়। এই প্রাসঙ্গিক হবে কখন? কোনো আইন বা বিজ্ঞপ্তিতে যখন এই গণপ্রকৃতিমূলক বিষয় উল্লেখ থাকে, গণপ্রকৃতিমূলক বিষয় উল্লেখ করা থাকে, তাহা আদালত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকে অত্র আইনের 37 ধারা মোতাবেক। এরপর আমরা দেখব 38 ধারায় আইন গ্রন্থে অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিষয়, আইন গ্রন্থে উল্লেখিত কোনো আইন সম্পর্কিত বিষয়ও আদালতে প্রাসঙ্গিক হবে। আমরা দেখতে পাই কোনো দেশের আইন সম্পর্কে যখন আদালত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রয়োজন মনে করেন বা সিদ্ধান্ত উপনীত হতে অভিমত গ্রহণ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই দেশের যে আইন সেই আইন সম্পর্কে তিনি প্রাসঙ্গিকতা খুঁজেন যে এই আইনের বিষয়ে কোথাও। ধন্যবাদ নুরুল ভাই, এত কষ্ট করে এত দূর থেকে দেখতেছেন। আসলে আমরা চেষ্টা করি আমরা এগুলো ক্লাস না আলোচনার মাধ্যমে কিভাবে জানতে পারি। আমার মতো লোক তো আসলে আপনাদেরকে কিছু বলার মতো ক্যাপাসিটি নাই, এরপরও আপনাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু যদি বলতে পারি, জানতে পারি, এটা নিজেকে খুব ভালো মানে ব্যক্তিগতভাবে গর্বিত মনে করি আর কি। আর আপনারা তো কষ্ট করে আমাদের সাথে থাকেন। 40 ধারাটা, আচ্ছা ঠিক আছে, এটা একটু যদি আজকে আমরা চাচ্ছিলাম 40 ধারা থেকে আলাদা আরেকটা অধ্যায়, ওইটা সামনের ক্লাস আলোচনা করতাম। আচ্ছা যাক, এখন চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা কি পেলাম? 38 ধারায় যে আইন গ্রন্থে উল্লেখিত আইন সম্পর্কিত বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক হয়। আইন গ্রন্থে উল্লেখিত আইন সম্পর্কিত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে 38 ধারা অনুযায়ী। তো এখন আমরা দেখবো 39 ধারায়, সর্বশেষ 39 ধারা। বিবৃতি যখন 39 ধারায় বিবৃতি যখন কোনো কথোপকথনের সমষ্টি হয়ে থাকে, বিবৃতি যখন কোনো কথোপকথনের সমষ্টি হয়ে থাকে, দলিল, গ্রন্থ বা পত্র বা কাগজ সমষ্টির অংশবিশেষ হয়। অর্থাৎ আমরা জানি যে আর্কাইভ করে রাখে দীর্ঘদিনের বিষয়, অনেক পুরাতন বিষয়গুলো আমরা আর্কাইভে পাই, বছরের পর বছর, যুগের পর যুগ পূর্বের বিষয়গুলো। তো এখন আমরা দেখি যে এই যে পূর্বের বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হয়। এখন বছরের পর বছরের যেই পেপার ক্লিপিং, সেই পেপার ক্লিপিংগুলো কিন্তু আদালতে একসাথে উপস্থাপন করা সম্ভব নয়। ধন্যবাদ ভাইজান, আপনাদের দোয়া আছে বিদায় আল্লাহ চালাইতেছে। তো আমরা দেখতে পাই যে কথোপকথনের সমষ্টি, প্রত্যেকটা কোনো বিচার্য বিষয় যেখানে যা অধিক সংখ্যক, সবগুলো বিষয় তো আদালতে উপস্থাপন করা সম্ভব নয়। সেই জন্য আদালতে 39 ধারায় বলে দিয়েছেন যে অবশ্যই বিবৃতির যে সার সংক্ষেপ বা কথোপকথনের সার সংক্ষেপ অথবা সাক্ষ্য প্রমাণ সমূহের সার সংক্ষেপ আদালতে গ্রহণযোগ্য হবে। পুরা বিষয়টা অবশ্যই করা দরকার নাই, আদালতে উপস্থাপন করা দরকার নাই। সে বিষয়ে যে সার সংক্ষেপ রয়েছে, সে সার সংক্ষেপ আদালতে গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা দেখতে পাই যে 10 বছর, 20 বছর, 15 বছরের যে পেপার ক্লিপিং থাকবে,
পেপার ক্লিপিং থাকবে, এই বিষয়গুলো সবগুলোই আদালতে উপস্থাপন করার প্রয়োজন নাই। সেজন্য অবশ্যই প্রত্যেক বছর ওয়াইজ যদি আমরা শুধুমাত্র সারসংক্ষেপ উপস্থাপন করি তাহলে আদালতে গ্রহণযোগ্য হবে। তো ধন্যবাদ। আসলে জসিম ভাই, আমি চেষ্টা করি আর কি আমরা আলোচনার মাধ্যমে কিছু জানা যায় কিনা, সেই জন্য আমরা চেষ্টা করব আমরা প্রত্যেকেই একে অপরকে সহায়তা করব, যে যেখানে আসি না কেন, যে পুলিশ সদস্য হিসাবে একটু ভালো আচরণের মাধ্যমে সবার মন জয় করার। তো আমরা কি পেলাম যে সাক্ষ্য আইনের 32 থেকে 39 ধারা পর্যন্ত পড়লাম। তো আরেক ভাই অনুরোধ করলো যে 40 ধারাটা পড়ার জন্য। আমরা একটু দেখি। 40 ধারাটা জানতে হলে অনেকগুলো ধারা আমাদের জানা দরকার। 36 ধারা সারসংক্ষেপ, জি একটু ধন্যবাদ। তো 40 ধারা একটু বলে নিই, আমরা একটু দেখতে পাবো কোনো মামলার রায় আমরা দেখি এক অপরাধের জন্য দ্বিতীয়বার সাজা প্রদান করার সুযোগ নাই। একটা অপরাধের জন্য দ্বিতীয়বার সাজা প্রদান করার সুযোগ নাই। তো এখন আমরা দেখব যেমন দ্বিতীয়বার সাজা প্রদান করার সুযোগ নাই, তো সেটা কিভাবে সম্ভব। আইন অনুযায়ী আমরা দেখতে পাবো 40 ধারায়, অত্র আইনে আমরা 40 ধারায় দেখি দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য, দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ এটা জানার জন্য আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 403, 511, আবার আমরা যাইতে পারি সাক্ষ্য আইনে যেমন জানলাম, ফৌজদারি কার্যবিধি যেমন জানলাম, তেমন আরেকটা বিষয়কে জেনে রাখেন। অস্ত্র আইনের 31, পুলিশ আইনের 36, অস্ত্র আইনের 31 এবং পুলিশ আইনের 36, আর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 403 এবং 511, আর এই সাক্ষ্য আইনের 40। এই বিষয়গুলো আমরা একটু জানবো। এখন একটু দেখি আপনি কোন একটা, আমি কিন্তু আসলে বারবার বলি যে সিনেমা দেখে অনেক কিছু জানা যায়। আমরা প্রাত্যহিক যে বিষয় আপনারা দেখবেন অ্যাজ ইউজুয়াল এরকম ঘটনা ঘটে। কেমন ঘটনা? যিনি প্রশ্ন করেছেন 40 ধারার বিষয়টা, অঞ্জন দত্ত, আপনি একটু কাইন্ডলি জানেন। আপনার মাধ্যমে সবাইকে একটু বিষয়টা অবহিত করতে চাই। আমরা দেখি যে কাউকে হত্যা করার অপরাধে, আবার একটু স্পেসিফিকলি বলি, রহিমকে হত্যা করার অপরাধে করিম ইতিমধ্যে 10 বছর কারাদণ্ড ভোগ করে খালাসপ্রাপ্ত হয়েছেন। বুঝবেন, কিন্তু হত্যা করলো রহিমকে, সেই রহিমকে হত্যা করার অপরাধে ইতিমধ্যে তিনি 10 বছর কারাভোগ করে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর কোনো একদিন দেখলেন যে করিম এখনো জীবিত আছে। বুঝবেন কিন্তু প্লিজ, করিমকে হত্যা করার অপরাধে রহিম 10 বছর কারাভোগ করলো। তো কারাদণ্ড শেষে যখন বাইর হয়ে আসলো, এসে আবার দেখে রহিম জীবিত। এখন তো তার মাথা গরম হয়ে গেছে যে কিরে, তাকে হত্যা করার অপরাধে তো আমি 10 বছর কারাদণ্ড ভোগ করলাম। এখন তিনি আকস্মিকভাবে উত্তেজিত হয়ে কোনো মাধ্যমে তাকে আবার হত্যা করে ফেললো। তাহলে আমরা কি পেলাম যে পূর্বে করিমকে হত্যা করার অপরাধে কিন্তু রহিম জেল কাটছেন। এখন বেরোয় এসে যখন করিমকে আবার জীবিত দেখলেন, তখন তার মাথার ঠিক নাই, এখন তাকে আবার সে পুনরায় হত্যা করলো। তো এই যে হত্যা করলো, এই হত্যার জন্য তাকে আর সাজা প্রদান করা যাবে না। কেন সাজা প্রদান করা যাবে না? সে সাজা প্রদান করা যদি না যায়, সেক্ষেত্রে সাজা প্রদান না করার জন্য এই 40 ধারা প্রাসঙ্গিক। কিভাবে? 40 ধারায় কি বলছে যে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। আমি যে করিমকে হত্যা করার অপরাধে আমি রহিম 10 বছর কারাভোগ করলাম, আমাকে তো আদালত এই করিমকে হত্যা করার জন্য 10 বছর কারাদণ্ড দিচ্ছে নাকি? এখন আমি 10 বছর কারাভোগ করছি, কোথায় কারাভোগ করলাম? যে আদালত আমাকে 10 বছর কারাদণ্ডের রায় দিল, অথবা যেই কারাগারে কাশিমপুর কারাগার
অথবা কেরানীগঞ্জ কারাগার যেখানে আপনি 10 বছর কারাভোগ করলেন, সেই কারা কর্তৃপক্ষ আপনাকে একটা সার্টিফাই করে যে এই করিমকে হত্যার অপরাধী তাকে তিনি ইতিমধ্যে 10 বছর সাজা ভোগ করেছেন। এই যে 511 ধারা অনুযায়ী কারা কর্তৃপক্ষের নিকট থেকে সার্টিফিকেশন এবং কারা কর্তৃপক্ষের নিকট থেকে সার্টিফিকেশন এবং আদালত যে আপনাকে 10 বছরের কারাদণ্ড প্রদান করলো করিমকে হত্যা করার অপরাধে, সেই যে সার্টিফিকেশন কপি, সেই আদেশ কপি আর হচ্ছে কারা কর্তৃপক্ষের আদেশ কপি, এই দুই আদেশ কপি আদালতে গ্রহণযোগ্য হয় কখন? এই 511 ধারা অনুযায়ী এই দুইভাবে কারাদণ্ড বা খালাস প্রমাণ করা যায়। এই যে প্রমাণ করলেন, সেই সার্টিফিকেশন কপিটা সাক্ষ্য আইনের 40 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা কি পেলাম? যে কাউকে হত্যা করার অপরাধে আমি যদি ইতিমধ্যে 10 বছর বা 12 বছর কারাভোগ করে থাকি, পরবর্তী বেরিয়ে এসে যখন তাকেই জীবিত দেখব, তখন যদি আমি তাকে আবার হত্যা করে ফেলি, তাহলে আইন অনুযায়ী আমাকে আবার পুনরায় মৃত্যুদণ্ড বা কোনো সাজা প্রদান করার সুযোগ নাই। সে সুযোগ যেন না থাকে, এই জন্য এই সাক্ষ্য আইনের 40 ধারা আমরা প্রাসঙ্গিকতা পাই। সাক্ষ্য আইনের 40 ধারায় পূর্ববর্তী মামলার যে রায়, সেই রায়ের কপিটা আদালতে প্রাসঙ্গিক হবে। অঞ্জন দত্ত, কাইন্ডলি আপনার মাধ্যমে একটু বলতে যাচ্ছি, সবাই যদি একটু ক্লিয়ার হন। ধন্যবাদ। আমি এখন একটু রিভিশনে যাব। আরেকটা বিষয় বলেছিলেন 36 ধারার বিষয়, মানচিত্র চার্ট পরিকল্পনায় প্রকাশিত বিষয় আদালতে প্রাসঙ্গিক। 36 ধারা এভরিবডি। তো 36 ধারায় যা পাইলাম যে মানচিত্র চার্ট পরিকল্পনায় প্রকাশিত বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে, ঠিক সেম আমরা দেখতে পাই মানচিত্র চার্ট পরিকল্পনায় প্রকাশিত যে বিষয়সমূহ, সেই বিষয়সমূহ সম্পর্কে আদালত অনুমান করতে পারেন অত্র আইনের 83 এবং 87 ধারা অনুযায়ী। ক্লিয়ার? তাহলে প্রাসঙ্গিক হবে 36 ধারায়, আর আদালত অনুমান করবে অত্র আইনের 83 এবং 87 ধারায়। ধন্যবাদ। তো আমরা একটু রিভিশনে যাই যে 32 ধারা আমরা কি পেলাম? যে সাক্ষীকে বা যে লোককে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না। 32 ধারার বা এই চ্যাপ্টারের মূল হেডিং হচ্ছে অত্র আইনের 32 ধারার হেডিং, যে লোককে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না। তাহলে আমরা 32 ধারা কি পেলাম? 32-1 মৃত্যুকালীন জবানবন্দি। আচ্ছা, ধন্যবাদ। আসলে সাফায়াত, আপনাদের সাথে আমি থাকতে পারলে তো ভালো লাগে। 11টা বেজে যাচ্ছে, আবার তো ভোরবেলা উঠতে হবে। আমি আবার 2-3 দিন পরে আবার একটা লাইভ ক্লাস দেব। ধন্যবাদ। তো আমরা কি পেলাম? যে 32-1 মৃত্যুকালীন জবানবন্দি। 32-2 সরকারি কর্মকালীন অথবা আপনি কর্মকালীন দৈনন্দিন যে বিষয়গুলো থাকে, সেই বিষয়টি আপনি যে ডায়েরিতে লিখে যাবেন, তাও আদালতে প্রাসঙ্গিক হবে। 32-2। আর 32-3 আমরা দেখতে পাই অত্র আইনের 32-3 ধারা অনুযায়ী আপনি যে বিষয়টা লিখে গেলেন, সেটা যদি আর্থিক সংশ্লেষ হয়ে থাকে, তাহাও পরবর্তীকালে আদালতে প্রাসঙ্গিক হয়। আর 32-4 ধারা আমরা দেখতে পাই গণপ্রকৃতিমূলক বিষয়ে যে আলোকপাত করা হয় বা যে বিষয় লিখে যান, তাও আদালতে যে বিবৃতি প্রদান করেন, তাহাও আদালত প্রাসঙ্গিক হয়। 32-5 এমন কোনো বিবৃতি যাহা ব্যক্তিদের মধ্যে রক্তের সম্পর্ক, বৈবাহিকত্ব, দত্তক প্রকাশ পায়, তাহাও আদালতে প্রাসঙ্গিক। 32-6 মৃত ব্যক্তির বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হয় যদি ওই বিবৃতি রক্ত, বৈবাহিকত্ব, দত্তক প্রকাশ পায়। এছাড়া আমরা দেখতে পাই 32-7 কারবার সম্পর্কিত কোনো বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হয়। 32-8 অবশ্যই কতিপয় লোকের মাধ্যমে এমন কোনো প্রকাশিত বিবৃতি। 32-8 অনুযায়ী আমরা দেখতে পাই যে বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে, যাহা কোনো বিষয়ের প্রাসঙ্গিক মনোভাব প্রকাশ পায়, তাহাও আদালতে প্রাসঙ্গিক। ধন্যবাদ বন্ধু। আসলে তোমরা আসো বিদায়, তো এই ইন্সপিরেশনে আমরা আছি। ছোট ভাই, বড় ভাই যারা আছেন, ধন্যবাদ আপনাদের এই ইন্সপিরেশন দেওয়ার জন্য। তো আমরা এই 32-8 পর্যন্ত পেলাম। অবশ্যই পিআরবি হবে 266 ধারা, 266 বিধি। এখন আমরা যাব 33 ধারায়, যে 3টা শর্তে 33 ধারা গ্রহণীয় হবে। কি কি? একই পক্ষদ্বয়ের মধ্যে হতে হবে, একই বিচার্য বিষয় হতে হবে, এবং
জেরা করার পূর্ণ সুযোগ থাকতে হবে। এই তিনটা শর্তে 33 দ্বারা গ্রহণীয়, আর 32 এবং 33 এই দুইটা দ্বারাই গ্রহণীয় হবে। 4টা শ্রেণীর ব্যক্তির বিবৃতি কি কি? মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, অক্ষম ব্যক্তি, অথবা যাকে আদালতে উপস্থাপন করা ব্যয় সাপেক্ষ বা সময় সাপেক্ষ। এখন আমরা দেখব জি ভাই, সরাসরি ক্লাস করাই, সরাসরি অফলাইন এবং অনলাইন দুই লাইনে ক্লাস করাই। আমি এসবিতে আমার অফিস, যদি কেউ অনলাইনে পড়তে চান সেটাও পড়তে পারবেন, যদি অফলাইনে পড়তে চান সেটাও পড়তে পারবেন। তো আমার এখন যে বিষয় যে 32 গেল 33 গেল, এখন 34 ধারায় যে ব্যক্তিগত বা হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক হয়। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক হয় 34। আর সরকারি কর্মসম্পাদনকালে আপনি যাহা আপনার ডায়েরিতে লিপিবদ্ধ করবেন তাও আদালতে প্রাসঙ্গিক হবে 35 ধারায়। সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা পরিকল্পনা প্রকাশিত বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক হবে 36 ধারা, যাহা অনুমান করতে পারেন 83 এবং 37 ধারা অনুযায়ী। এরপর আমরা দেখতে পাই 37 ধারায় আমরা দেখতে পাই কোন আইন বা বিজ্ঞাপিত বিষয় যাহা জনসাধারণ সম্পর্কিত, গণ প্রকৃতিমূলক হয়ে থাকে, এই বিষয়ে যদি কোনো আইন বা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় তাহা আদালতে প্রাসঙ্গিক হয়। আর 38 ধারায় আমরা দেখতে পাই আইন গ্রন্থে কোনো আইন সম্পর্কিত বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক হয়। আর 39 ধারায় আমরা দেখতে পাই বিবৃতির কথোপকথন বা বিবৃতি সমূহের সারাংশ যখন আদালতে প্রাসঙ্গিক, সেক্ষেত্রে আমরা 39 ধারায় ব্যবহার করব। তাহলে আমরা এখন কিন্তু পড়তেছি প্রাসঙ্গিকতার চ্যাপ্টার। কেউ যদি অনুমান সম্পর্কে প্রশ্ন করে তাহলে আমরা চলে যাব কোথায়? 79 থেকে 90 পর্যন্ত, মনে থাকবে? অতএব আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো। আমরা 5 থেকে 55 পর্যন্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা যাব প্রমাণের প্রয়োজন নাই, এর পরবর্তীতে যাব সাক্ষ্য গ্রহণ কিভাবে গ্রহণযোগ্য হয়, এর পরবর্তীতে যাব অনুমান, এর পরবর্তীতে যাব প্রমাণের বিষয়, এর পরবর্তীতে প্রতিবন্ধকতা, এর পরবর্তীতে কি কি বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়, এই বিষয় নিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার এই কথোপকথনের মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সরি। আর আপনারা দয়া করে বিষয়টা একটু শেয়ার করার চেষ্টা করবেন। আশা করি আপনারা যদি আমার এই কথোপকথনের মাধ্যমে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমি খুব গর্ববোধ করি, নিজেকে খুব প্রাউড ফিল করি যে না, আমার মাধ্যমে কেউ কিছু জানলো। আর আমি আসলে জানানোর মতো ক্যাপাসিটিও রাখি না, আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। 34 ধারার উদাহরণ, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয়। আপনি এজ এ দোকানদার হিসাবে আপনার হিসাবের খাতায় যে বিষয়টা লিখে রাখেন, অর্থাৎ দোকানের যে খাতা, টালি খাতা, ইহা কিন্তু আদালতে না, কি বলে, স্পষ্টতই গ্রহণযোগ্য না। কিন্তু কখন গ্রহণযোগ্য? যদি এটা সরকারি খাতা নয়, তথাপিও আপনি কাকে কি বাকি দিলেন, কি কি বিক্রয় করলেন, কার নিকট থেকে কত টাকা বাকি পান, এগুলো কিন্তু আপনার খাতায় লিখে রাখেন। যখন আপনি কারো নিকট 5,000 টাকা পাওয়ার জন্য দ্বারস্থ হবেন, কিন্তু আপনাকে টাকা দিল না, সেই বিষয়ে আপনি যখন আদালতে মামলা করবেন, সেই মামলা চলাকালীন আপনি যে ডায়েরিতে লিখে রাখছেন, যে খাতায় লিখে রাখছেন আপনার নিকট থেকে 5,000 টাকা সে ধার নিয়েছে অথবা 5,000 টাকার মালামাল নিয়েছে, এই বিষয়টা আদালতে গ্রহণযোগ্য হবে কোনো এক সময়। এটাই বলছে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতে গ্রহণযোগ্য। তো মাহফুজুল ভাই, আপনার মাধ্যমে বলতে চাই আর কি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01743912540। অনেকেই কিন্তু আমার স্টুডেন্ট আছেন, কাইন্ডলি আপনারা আমার মোবাইল নাম্বারটা একটু লিখে দিবেন সবার জ্ঞাতার্থে, সবাই যেন পায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকের মতো আসসালামু আলাইকুম।